আদিবাসীদের উন্নয়নে উদ্যোগ রাজ্যে। আদিবাসী অধ্যুষিত এলাকার জন্য 4 জনকে বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে। উন্নয়নের কাজ খতিয়ে দেখতেই 4 জনকে দায়িত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডিকে দায়িত্ব দেওয়া হচ্ছে। বুলুচিক বড়াইক, সন্ধ্যারানী টুডুকেও দায়িত্ব। ঝাড়গ্রাম কালিম্পংয়ে তৈরি হবে আদিবাসী ভবন। নবান্নে আদিবাসী ও উপজাতি উন্নয়ন পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। কেন্দ্রের নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনায় জিও ট্যাগিং একেবারে মাস্ট। আর এই নিয়মের গেরোয়ে পড়েই প্রায় গোটা একটা গ্রাম ব্রাত্য হতে চলেছে। রামপুরহাটের একটা গ্রামের 100 জন আদিবাসী পরিবার, তারা কোনো ঘরই পায়নি, তাদের মাথার উপর কোনো ছাউনি নেই। সামনে শীত আসছে, কিভাবে দিন কাটবে তাদের, এই চিন্তাতেই তারা এখন কোনো কুল কিনারা দেখতে পাচ্ছেন না। কারো বাড়িতে খড়ের ছাউনি, কারো টালি, কারো মেরে কেটে টিনের চাল। ঝড় হলে বুক কাঁপে, শীতে এবং বর্ষায় ভোগান্তি চরমে। তবু গ্রামের একজনও আবাস প্রকল্পে বাড়ি পাননি। কেন্দ্রের নিয়মের গেরোয়ে আবাসে ব্রাত্য রামপুরহাটের আস্ত একটা গ্রাম। আমরা এতদিন থেকে মাটির বাড়িতে আছি। আমাদের সরকারের তরফ থেকে যে আবাস যোজনাটা দরকার ছিল সেটা আমরা এখনো পাইনি। বিডিও অফিসে গিয়েছিলাম সপ্তাহখানেক আগে, তো সেখানে আমাদের বলা হয়েছিল যে কিছু করা যাবে নাকি, ইন্টারনেটে আমাদের নাম আসছে না জিও ট্যাগিংয়ে। বীরভূমের রামপুরহাট 1 নম্বর ব্লকের তিলডাঙ্গা গ্রাম। 2টি পাড়া মিলিয়ে প্রায় 100 আদিবাসী পরিবার। সকলেরই মাটির এক চিলতে বাড়ি। ঝড় জলে কষ্ট, একটু একটু করে ঠান্ডা বাড়ছে, আরো কষ্ট বাড়বে গ্রামবাসীদের। আমি যখন জন্মেছি তবে থেকে আমাদের মাটির বাড়ি, দেখছেন সব মাটির বাড়িতে এখনো বাস করছে। মাটির বাড়িতে বর্ষাকালে খুব কষ্ট হয়, জল হয়, তখন তো ঘুমাবার সময় তো জল পড়ে। জল হলে পরে জল পড়বে আবার এই যে হাওয়াতে উড়ে যাচ্ছে ওই গেলান, এখন তো আসবে না, দেখতেও আসবে না, কিছু দেখতেও আসবে না। এই গ্রামের সকলেরই আবাসের ঘর পাওয়ার কথা, কিন্তু কেউই পাননি। কিন্তু কেন? গ্রামবাসীরা গিয়েছিল ব্লক প্রশাসনের কাছে। সেখান থেকে নাকি বলা হয়েছে ইন্টারনেটের জন্য 2018 সালের আবাস যোজনার সমীক্ষার সময় জিও ট্যাগিং করা যায়নি, তাই আবাসের তালিকায় নাম নেই। 2018 সালে সার্ভেটা হয়েছিল। জিও ট্যাগিং এর সমস্যার জন্য এখানকার এই গ্রামের বেনিফিশিয়ারি কিছু বাদ পড়ে যান আর কি। ভেরিফিকেশন হয় 2022-এ, এখন আরেকবার সেটার ভেরিফিকেশন চলছে। বিষয়টা আমাদের নজরে আছে। আমাদের প্রশাসনিক ভাবে আমরা ওদেরকে আবাসের আওতাভুক্ত করার সব রকম চেষ্টা চালাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওদেরকে আবাসের আওতার মধ্যে আমরা নিয়ে আসতে পারবো। ডিজিটাল ট্যাগিং এর মাধ্যমে এলাকার ভৌগোলিক অবস্থান জানার প্রযুক্তিকে বলা হয় জিও ট্যাগিং। কেন্দ্রের আবাস প্রকল্পে ঘর পেতে এই জিও ট্যাগিং মাস্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে 2018 সালে জিও ট্যাগিং হয়নি কেন? গ্রামবাসীদের দাবি 2018 সালে কিন্তু এই গ্রামে ইন্টারনেট পরিষেবা পাওয়া যেত, এখনো নেট পরিষেবা পাওয়া যায়। তাহলে জিও ট্যাগিং এর সমস্যা কোথায়? কেন 2018 সালে এবং তারপরে এই 6 বছরেও জিও ট্যাগিং করা গেল না? কেন একটা আস্ত গ্রাম আবাস যোজনা থেকে বঞ্চিত? এসবের কোনো উত্তরই জেলা প্রশাসন দিতে পারেনি। এ নিয়ে যোগাযোগ করা হয় বীরভূমের জেলা শাসক বিধান রায়ের সঙ্গে। তিনি জানান যা বলার মহকুমা শাসক বলবেন, কিন্তু রামপুরহাটের মহকুমা শাসক সৌরভ পাণ্ডে বিষয়টি এড়িয়ে যান। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। একসময় জমিদার, এখন দিনমজুর। পাকা বাড়ি রয়েছে আর সেজন্য আবাসের ঘর মিলছে না। এদিকে সেই বাড়ির তো ভগ্ন দশা। ত্রিপল খাটিয়ে বাস করতে হচ্ছে আসানসোলের রায় পরিবারকে, কিন্তু তবু আবাসের ঘর মিলছে না। নিউজ 18 বাংলায় খবর দেখানোর পর এই রায় পরিবারের পাশে দাঁড়িয়েছে তৃণমূল বিধায়ক। পূর্বপুরুষরা ছিলেন জমিদার, এখনকার প্রজন্ম থাকে ত্রিপল খাটিয়ে কোনো রকমে জীবনযাপন। পুরনো জমিদার বাড়ি এখন একেবারে জরাজীর্ণ।
কিন্তু তা সত্ত্বেও জমিদার বাড়ি তো পাকা বাড়ি, এই বাড়ি থাকার কারণেই নাকি আবাসের ঘর মিলছে না। চরম দুর্ভোগে আসানসোলের রায় পরিবার। নিউজ 18 বাংলার এই খবরের জেরে রায় পরিবারের পাশে দাঁড়ালেন স্থানীয় তৃণমূল বিধায়ক। ভিডিও থেকে পুলিশ থেকে বিভিন্ন তরফ থেকে প্রতিটি বাড়ি বাড়ি চেক আপ করে তারপর কিন্তু স্যাংশন করা হচ্ছে। কিন্তু যেহেতু সরকারের নিয়মটা লেগে গেছে বিল্ডিং থাকলে হবে না, সেই নিয়মে এনার বাড়িটা পড়ে গেছে। সরকার যেটা করার নিশ্চয়ই আমরা সরকারিভাবে দেখছি। আসানসোলের সালানপুরের কল্লা, এখানে রায় পরিবারের বাড়ি। পূর্বপুরুষরা ছিলেন জমিদার, গ্রামে অনেক জায়গা জমিও ছিল। এখন দিন চলে দিন মজুরি করে। জমিদার বাড়ির সদস্যরা থাকেন ত্রিপল খাটানো ভাঙা ঘরে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করেও ঘর পায়নি রায় পরিবার। সেখানেও কাটা জরাজীর্ণ এই জমিদার বাড়ি। নিয়ম অনুযায়ী পাকা বাড়ি থাকলে আবাসের ঘর মিলবে না। অভিযোগ এই কারণে আবাসের ঘর মিলছে না। মানে দালান বাড়ি আছে বলে কি পঞ্চায়েত থেকে দিচ্ছে না? হ্যাঁ, তো দালান বাড়িতে থাকার মতো যোগ্য নেই। না। রবিবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। তারপরেই উদ্যোগী স্থানীয় তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায়। সরকার যেটা করার নিশ্চয়ই আমরা সরকারিভাবে দেখছি। না হলেও আমরা মানুষ হিসাবে, যেহেতু আমি লোকাল আমার এলাকার মানুষ, নিশ্চিতভাবে আমরা চাইবো আমরা পার্টির পক্ষ থেকে কিছুটা যেটা করার আমরা তাকে চেষ্টা করব। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। 2021-এর প্লাবনে ধসে যায় হুগলির খানাকুলের প্রাইমারি স্কুলের নতুন বিল্ডিং। তারপর অগত্যা ভরসা বলতে ছিল সেই পুরনো স্কুল বাড়ি, সেখানেই ক্লাস চলছিল, কিন্তু সেখানেও বাধা। এই সেপ্টেম্বরের প্লাবনে সেই স্কুল বাড়িটাও পুরনো বাড়িটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এখন ক্লাস কোথায় হবে? যে কটা ঘর রয়েছে, ক্লাসরুম রয়েছে, সেখানে তো ক্লাস চলছে, কিন্তু ঘরের সংখ্যা তো কম। তাই বাধ্য হয়ে ক্লাস হচ্ছে বাইরের মাঠে, এমনকি ক্লাস হচ্ছে মিড ডে মিলের রান্নাঘরেও। দেখুন। 3 বছর আগে দ্বারকেশ্বরের বাঁধ ভেঙে বিপত্তি, ভেসে যায় খানাকুলের বিস্তীর্ণ এলাকা, ধসে পড়ে প্রাইমারি স্কুলের নতুন এই বিল্ডিং। গত সেপ্টেম্বরে খানাকুলে আবারও প্লাবন, এবার ক্ষতিগ্রস্ত পুরনো বিল্ডিং। বাধ্য হয়ে প্রাণের ঝুঁকি নিয়ে সেখানেই চলছে ক্লাস। প্রি প্রাইমারি থেকে ক্লাস 5, 6টি ক্লাসের পড়ুয়াদের জন্য মাত্র 2টি ঘর। তাই কখনো ক্লাস হয় স্কুলের মাঠে বসে, কখনো আবার মিড ডে মিলের রান্নাঘরে পড়াশোনা। এ ছবি হুগলির খানাকুল 1 নম্বর ব্লকের ঠাকুরানীচক বাগপাড়া প্রাইমারি স্কুলের। ছেলেরাও আতঙ্কের মধ্যে আছে এবং আমরাও আতঙ্কের মধ্যে আছি যে ছেলেরা কিভাবে ওইখানে থাকবে, কিভাবে পড়ে যদি যায়, বা আতঙ্কের মধ্যে আছি আমরাও। হ্যাঁ, খুবই বিপজ্জনক অবস্থা ওইখানে। আর এই স্কুলটা ভাঙার ফলে ছাত্রছাত্রীদের খুবই অসুবিধা, ম্যাডামদেরও খুব অসুবিধা, পড়ানোর অসুবিধা হচ্ছে। খানাকুলের ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েত, গা ঘেঁষে বয়ে গিয়েছে দ্বারকেশ্বর। এই নদীর পাশেই ঠাকুরানীচক বাগপাড়া প্রাইমারি স্কুল, পড়ুয়া প্রায় 90। এই স্কুলটি 50 বছরের পুরনো। 2017-য় তৈরি হয় নতুন বিল্ডিং, সেখানে 3টে ঘর চলছিল ভালোই, কিন্তু 2021 সালে দ্বারকেশ্বরে জলের তোড়ে ধসে যায় নতুন স্কুল বিল্ডিং। সেটা আর সারানো হয়নি, বাধ্য হয়ে ফিরতে হয় পুরনো বিল্ডিংয়ে, সেখানেও বিপত্তি। গত সেপ্টেম্বরে টানা বৃষ্টিতে ফুঁসে ওঠে দ্বারকেশ্বর, ভেসে যায় খানাকুলের বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত হয় ঠাকুরানীচক বাগপাড়া প্রাইমারি স্কুলও। পুরনো বিল্ডিং এর দেওয়ালে ফাটল, খসে গিয়েছে প্লাস্টার, তার মধ্যেই চলছে পড়াশোনা। কখনো ঝুঁকি নিয়ে ক্লাস ঘরে, কখনো মাঠে বসে, কখনো আবার রান্নাঘরে। নদীর বাঁধ ভেঙে একটা পুরো নতুন বিল্ডিং, যেটা আমরা 17 সালে করেছিলাম, সেই 17 সালে পুরো বিল্ডিংটাই নদীর কোলেতে ঢুকে গেছে। তারপর থেকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সরকারি দপ্তরে আমরা দরখাস্ত করেছি, কিন্তু কোনো রকম সাহায্য আসেনি। 6টা ক্লাসে 2টো ক্লাসকে মাঠে নিয়ে গেলাম, নিয়ে যে বসিয়ে করাই। এমনকি রান্না চালার কাছে একটা শেড আছে, সেই শেডেতেও আমরা বসে ক্লাস করতে বাধ্য হই। এবারে বিধ্বস্ত যে বন্যা হলো, মানে আরো স্কুলের অবস্থা খারাপ হয়ে গেছে। তার মধ্যে বাগপাড়া প্রাইমারি স্কুল অবশ্যই আছে। ওই স্কুলটায় 7 বাচ্চা পড়াশোনা করে, 2টো মাত্র ক্লাসরুম, দুয়ারে বসে, গাছতলাতে বসে। ওটা হয়ে যাবে, হবেই। বারবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েও কিন্তু এখনো এই বিল্ডিং শুরু হয়নি, এখনো কোনো রকম সুরাহা পাননি বলে শিক্ষক শিক্ষিকাদের দাবি।
খানাকুল থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। এবার আপনাদের কুলতলি ছবি দেখাবো। কুলতলিতে একটা কালভার্ট অত্যন্ত বিপজ্জনক অবস্থায় ছিল, সেই কালভার্ট ভেঙে পড়েছে এবং অল্পের জন্য রক্ষা পেয়েছেন ভ্যান চালক। কুলতলির পাখিরালা গ্রামে কালভার্ট ভেঙে বিপত্তি। কালভার্ট ভেঙে যাওয়ায় সমস্যায় পড়েছে কয়েকশো পরিবার। দীর্ঘদিন বিপজ্জনক এই কালভার্ট দিয়েই চলতো ঝুঁকির যাতায়াত। দ্রুত ব্যবস্থার আশ্বাস পঞ্চায়েত প্রধানের। আজ ভ্যান ওপার থেকে আনতে আনতে হচ্ছে পোলটা ভেঙে পড়ে গেছে। কি আনছিলেন? খালি ভ্যান আনছিলাম, তারপর কি হলো? তারপর আনতে আনতে পোলটা ওপারে ভেঙে পড়ে গেছে, উল্টে গিয়ে আমরা এপারে সবাই মিলে ধরে তুলে দিয়েছে। এরকম ভেঙে গেল কেন? এই পোলটা হচ্ছে ভাঙা ছিল আর একদম অপক্ত হয়েছিল, একদম হালকা মতো হয়েছিল, ওই জন্য ভেঙে গেছে। কারোর কোনো ক্ষতি হয়েছে? কুইলে গেছে। সকালে একটা ভ্যান, খালি ভ্যান পার করতে গিয়ে স্ল্যাবটা ভেঙে যায়, আমাদের ডাকাডাকি করে, আমরা এসে ভ্যানাটাকে উদ্ধার করি, ভ্যানটা উদ্ধার করানোর পরে এখানে খুব সমস্যা হচ্ছে, স্কুলের বাচ্চারাও যেতে পারছে না, এই হচ্ছে মেন রাস্তা। এখান থেকে জল আনতে অসুবিধা হচ্ছে, ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার জন্য প্রচুর অসুবিধা হচ্ছে। আমরা আবেদন করছি এখানে স্থানীয় প্রধান বা এখানে মেম্বারদের কাছে আমি আবেদন করছি, যত পারে দ্রুত এইটা মেরামত করাবার আবেদন করছি। সকালবেলা ওই আউসিদি বলে একটা ছেলে ওই ভ্যান নেপার আসছিল, এসে আর ক্যালভারটা ভেঙে চাপা পড়ে ও তাহলে আংবাং বেঁধেছে। আমি এবার চেঁচাচি করছি, আমি বলি এই ছাওয়ালা সব ছুটে আউসিদি মরে যাচ্ছে বলি, সব ছাওয়াল ফোন তাড়াতাড়ি করে এলো, এসে ওর ভ্যানটা নিচেতে ধরে সকলে টেনে বার করলে এই ব্যাপার। তো আমাদের মেম্বার, ওই বুথের মেম্বার ফতেমা শেখ আমাদেরকে জানায় যে এই ক্যালভার্টটা বহু মানুষের চলাচল এবং স্কুল ছাত্রছাত্রীরা ওই রাস্তা যাতায়াত করে, তো দ্রুততার সহিত ওইটা মেরামত করতে হবে। তো আমাদের পঞ্চায়েতের একটা সিস্টেম আছে কাজের, যে অ্যাকশন প্ল্যানে না থাকলে কাজ করাই যায় না, যেহেতু অনেক টাকার কাজ। তো আমরা অ্যাকশন প্ল্যানে নিয়েছি, আমরা দ্রুততার সহিত ওই রাস্তা সংলগ্ন যে ক্যালভার্ট আছে আমরা মেরামত করার জন্য ব্যবস্থা নেব। মেদিনীপুর মেডিকেল কলেজ সরকারি এই হাসপাতালে সিরিঞ্জ সংকট, বাধ্য হয়ে অনেকে বাইরে থেকেই সিরিঞ্জ কিনে আনছেন। এছাড়াও অভিযোগ এখানে ইনজেকশনেরও অনেক স্টক নেই, শেষ হয়ে গেছে, ফলে সমস্যায় পড়ছেন রোগীর পরিজনরা। মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতাল পশ্চিম মেদিনীপুর এবং আশপাশের জেলার বাসিন্দাদের বড় ভরসা। প্রতিদিন রোগীর ভিড় এমন একটি গুরুত্বপূর্ণ হাসপাতালে সিরিঞ্জ সংকট। অভিযোগ, গত কয়েকদিন ধরে সরকারি এই হাসপাতালে সিরিঞ্জের আকাল, এতে বিপাকে পড়েছেন রোগীর পরিজনরা। তাদের বাধ্য হয়ে বাইরের দোকান থেকে সিরিঞ্জ কিনে আনতে হচ্ছে। এখানে নাই, বাইরে থেকে নিয়ে আসে। বাইরে থেকে নিয়ে আসে? হ্যাঁ, কিনে নিয়ে আসে। কতগুলো সিরিঞ্জ কিনে? 10টি। আমাদের ওয়ার্ডে এই মুহূর্তে কিছু জিনিসের অভাব রয়েছে, তার মধ্যে প্রধানত আমাদের ওয়ার্ডে সিরিঞ্জের অভাব রয়েছে। সিরিঞ্জ আমাদের ওয়ার্ডে সাপ্লাই নেই, তার জন্য আমরা পেশেন্ট পার্টিদের দিয়ে কেনাতে বাধ্য হচ্ছি। বেশ কয়েকটি ইনজেকশনও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। টেকনিক্যাল প্রবলেম নাকি হয়েছে, আমি মানে ভাইস প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্টের সঙ্গে কথা বলেছি, আর যারা ইন্ডেন্ট করে তারাও তাদের সঙ্গে কথা বলেছি। এবং ওই সমস্যাটা যেটা হচ্ছে, ওরা নাকি বলছে ডিস্ট্রিবিউটর বা ভেন্ডার যারা আছে তারা নাকি সাপ্লাই করছে না। ফেয়ার প্রাইস নিয়েও আমরা বলেছিলাম যেরকম একটা ফেয়ার প্রাইস যদি কেনা যায় বা কিছু ইয়ে থেকে, সেটারও কিছু এমএসবির বক্তব্য, কিছু টেকনিক্যাল প্রবলেম আছে। অ্যাড্রিনালিন নেই, এটা ঘটনা। অ্যাড্রিনালিন নিয়ে আমার ডিপার্টমেন্টেও শর্টেজ চলছে। সিরিঞ্জ ইনজেকশন পাওয়া নিয়ে সমস্যা, তার উপর বিড়ালের উৎপাত। হাসপাতালে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে বিড়াল। ওয়ার্ডে ওয়ার্ডে বিড়ালের দৌরাত্ম্য। মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা।